৬. সশস্ত্র বাহিনীর সম্পর্ক। আধুনিক ইন্টেলিজেন্স এজেন্সি কখনোই সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীনে থাকে না বা থাকা উচিত নয়। যদিও সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বাহিনী থাকে, সিআইএ, মোসাড, RAW এগুলোর কোনোটিই সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে নয়, বরং বেসামরিক সরকারের নিয়ন্ত্রণেই একটি ইন্টেলিজেন্স এজেন্সি নিয়ন্ত্রিত হওয়া বাঞ্ছনীয়, কারণ সমরনীতি রাষ্ট্রের নিরাপত্তার একটি অংশ মাত্র। কিন্তু সর্বক্ষেত্রে সর্ববিষয়ে রাজনৈতিক দর্শনের ওপর ভিত্তি করেই গ্র্যান্ড স্ট্র্যাটেজি বা মহারণনীতি পরিচালিত হয়। তবে অবশ্যই সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞরা এজেন্সিতে নিয়োজিত থাকেন আলাদা দপ্তরে। সেখানে তারা সংগৃহীত তথ্যের বিশ্লেষণের ওপর ভিত্তি করে সরকারকে সমরনীতির বিভিন্ন দিক পর্যালোচনায় সাহায্য করেন। কারণ কালচারাল অ্যাগ্রেশন চালাতে হলে নিশ্চয়ই কেউ একজন সামরিক জেনারেলের সাহায্য চাইবেন না, বরং সংস্কৃতির ব্যাপারে বিশেষজ্ঞ একজনের পরিকল্পনাই সেখানে গৃহীত হবে। ৭. ডবল এজেন্ট বা ডাবল এজেন্ট। আপাত দৃষ্টিতে শত্রু দেশের কোনো ব্যক্তি বা এজেন্টকে যখন নিজ দেশের প্রয়োজনে অর্থের লোভে বা অন্য কোনোভাবে কাজে লাগানো হয়, তখন তাকে ডাবল এজেন্ট বলা যেতে পারে। হয়তো শত্রু দেশ কখনোই এই ব্যাপারকে আঁচ করতে পারে না। তবে যখনই কাউকে ডাবল এজেন্ট নিয়োগ করা হয়, তখন তাকে নিজ দেশের কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয় না, যা সে ডাবল ক্রস করে শত্রু দেশের এজেন্সিতে পাচার করতে পারবে। অবশ্য বিশ্বাসঘাতকতা ও ডাবল ক্রস করা ডাবল এজেন্ট নিয়োগের একটি মস্ত বড় ঝুঁকি। ৮. এসপিওনাজ টার্গেট বা লক্ষ্যসমূহ। এসপিওনাজ অত্যন্ত ব্যাপক বা বিস্তৃত পরিসরে পরিচালিত করা হয়। স্বাধীনতার পর আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য সাবভার্সিভ অপারেশনস কারও ভুলে যাবার কথা নয়। সেই সময় আমাদের দেশে মুদ্রাস্ফীতি ঘটানোর জন্য ভারতীয় টাকশালে আমাদের নির্দিষ্ট সংখ্যার কয়েক গুণ বেশি নোট ছাপে আমাদের দেশের অর্থনীতির ১২টা বাজানো হয়েছিল। ফারাক্কা ইস্যুর মাধ্যমে চাপ প্রয়োগ, শান্তিবাহিনী সৃষ্টি, বিশেষ মতদর্শের প্রচার পুস্তিকা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, বঙ্গভূমি, এরকম হাজারো ক্ষেত্রে এসপিওনাজ নেটওয়ার্ক বিস্তৃত থাকে।